হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ শাওন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জাপানে আজ আমাদের শেষ দিন। প্লেন তো সেই বেলা 3টের সময়, তাই অত তাড়াহুড়ো আজ আর নেই। একটু বেলা করে উঠে চলে এসেছি হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। নানা রকম জাপানিজ খাবার দাবার এখানে আছে, তবে সেসব আমরা খেতে পারবো না, তাই কেবল ওই ব্রেড, বাটার, অমলেট, জুস এসবই একটু খেয়ে নিই, তারপর চেক আউট করে যাব এয়ারপোর্টে। ওসাকাতে কালকের মতো আজও চরম বৃষ্টি। হোটেলে আধ ঘন্টা বসেও বৃষ্টি এক ফোঁটা কমলো না, তাই রেনকোট পরেই হাঁটতে হাঁটতে চলে এসেছি এয়ারপোর্ট বাস টার্মিনালে। তবে এই জায়গাটা আসতে ভালোই ভোগান্তি পোহাতে হলো। একই এত বৃষ্টি, তার উপর জায়গাটা অনেকটা ভিতরে, বাইরে কোনো ব্যানারও দেওয়া নেই, আবার লোকজন ভালো ইংলিশও বোঝে না। তার উপর ওর পায়ে প্রচণ্ড ব্যথা, এই ভারী ভারী ব্যাগপত্র নিয়ে রাস্তাতে খুব কষ্ট হয়েছে। একজন স্টাফ এখানে আছেন, যার সাহায্য নিয়ে ও টিকিটটা কেটে নিল। এবার পরবর্তী বাসের লাইনে দাঁড়িয়ে পড়ি। বাস এখানে 15-20 মিনিট পর পরই আছে, আর পরবর্তী বাস আসতে আর 5 মিনিটই দেরি। বাস একেবারে টাইমে চলে এসেছে। আমাদের ব্যাগগুলো নিয়ে নিল, লাগেজ স্টোরেজে রেখে দেবে। এবার বাসে উঠে পড়ি। একটু গরমের মধ্যে আরাম করে বসি, বাইরে যা ঠান্ডা ছিল। ওসাকা এয়ারপোর্টটা শহর থেকে বেশ অনেকটা দূরে, অন্য একটা দ্বীপে। যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। এই দেখুন, গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের বাস এখন ওসাকার এক প্রান্তে চলে এসেছে। এবার সমুদ্রের ওপর বিশাল সেতুটা পার হয়ে ওই যে লাল ডটটা দেখা যাচ্ছে, ওখানেই কানসাই এয়ারপোর্ট। বাস টার্মিনাল 1-এ ঢুকছে, আর এখান থেকেই আমাদের প্লেন ছাড়বে। জাপানে বাস ট্রেনের টাইম এমনই ঘড়ি ধরে চলে, আমাদের একেবারে 50 মিনিটের মধ্যেই পৌঁছে দিয়েছে। আর আমরা যেই দেশে যাই না কেন, এই থলে একটা করে আমাদের থাকবেই থাকবে। সত্যি গোটা প্লেনে আমরা যেই প্লেনেই উঠি না কেন, একটা করে এরকম থলে বা প্যাকেট আমরা নিয়ে উঠি। কানসাই এয়ারপোর্টটা খুব একটা বড় নয়, তবে ভিড়ে একেবারে ঠিক করছে। প্রত্যেকটা কাউন্টারের পিছনে লম্বা লাইন। সিঙ্গাপুর এয়ারপোর্টটা এত বিশাল এলাকা জুড়ে যে ভিড় থাকলেও খুব একটা বোঝা যায় না। যাই হোক, প্রথমে ওই লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে বোর্ডিং পাসটা নিয়ে নিই, তারপর অন্য কথা। এত ঠান্ডায় একটু কফি খেতে ইচ্ছে হচ্ছিল, তাই সামনে স্টারবাকস দেখেই ঢুকে পড়লাম। আমরা আগে বেশিরভাগ গরমের জায়গাতেই বেড়াতে গেছি, তাই স্টারবাকসে কখনো খাওয়া হয়নি। এই যে স্টারবাকসে আমরা কফি এনেছি, আর এখানে সব স্টারবাকসগুলোতে এই যে ওদের সাকুরা ডিজাইন, এমন টেস্ট জাপানি স্টারবাকসে। জাপানি স্টারবাকস বা অন্য দেশের স্টারবাকস, মানে এটা একটা হয় না, এক একটা ব্র্যান্ড, সেটাই ব্যাপার। তাছাড়া কফিটা অবশ্যই ভালো, কিন্তু এমনি নর্মাল কাপেতেও এরকম ভালো কফি পাওয়া যায়। আর এই যে আমরা এবার চলে যাব। আমাদের ইমিগ্রেশন সিকিউরিটি সব হয়ে গেছে, আর ইমিগ্রেশন সিকিউরিটিতে খুব বেশি সময় লাগেনি, মোটামুটি কতক্ষণ, হ্যাঁ মিনিট 15-20। আর এইখানে বেশ কিছু দোকান আছে, গুচ্চি। আমাদের প্লেন লেগে গেছে। আমাদের বোর্ডিং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বোর্ডিং গেটের সামনেই আমরা এসে বসে আছি। আর দীর্ঘ 12 দিনের সফর শেষ করে আজ আমরা আবার সিঙ্গাপুরের পথে রওনা দিয়েছি। তবে আমরা এত বড় ট্রিপ একসাথে দুজনে আগে কখনো করিনি। ও হয়তো করেছে, কিন্তু প্রথম আমাদের হ্যাঁ
তো শরীর মোটামুটি দুজনেরই সুস্থ তো আছে। ওর একটু পায়ে লেগেছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে তো। তো আমাদের 3:15 ডিপার্চার টাইম, আর তার কিছুক্ষণ আগেই এখন বোর্ডিং শুরু হয়ে যাবে। তো আমাদের তো জাপান ট্রিপে অনেক রকম অভিজ্ঞতা হলো, অন্য দেশের তুলনায় অনেক রকম আলাদা। আর একটা কথা আমি বলি যে আমরা যখন জাপান আসবো, বেশ অনেক দিন ধরেই ভাবা হচ্ছিল জাপান আসবো। জাপান নিয়ে অনেক ভিডিও দেখেছি, অনেক ভিডিওতে এমনও শুনেছি জাপান নাকি 2080 সালের হিসাবে চলছে অন্যান্য দেশের চেয়ে, জাপান নাকি 50 বছর এগিয়ে আছে। তো আমরা জানতাম যে জাপান মানে সিঙ্গাপুরের মতো, জাপানও একটু অ্যাডভান্স কান্ট্রি। তবে বলো তোমার অভিজ্ঞতা কি একটু? জাপান এবার ব্যাপার হচ্ছে যে কোন দেশ থেকে আমরা আসছি তার উপরে নির্ভর করছে যে অভিজ্ঞতাটা কীরকম। ধরুন আপনি কথার কথা বলছি ভারত বা বাংলাদেশ থেকে আসছেন, বা সেইখান থেকে এসে প্রথম খুব ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। কিন্তু আপনি যদি ধরুন কোনো একটা ডেভেলপ কান্ট্রি থেকে আসেন, যেমন ধরুন সিঙ্গাপুর, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন জাপান মানে এগিয়ে আছে না পিছিয়ে আছে। হ্যাঁ, আমাদের সত্যি কথা বলতে আমাদের দুজনের অভিজ্ঞতা, জাপান যদি কেউ বলে সেটা হয়তো তার অভিজ্ঞতা থেকে বলে, তবে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে সিঙ্গাপুরের চেয়ে জাপান যে এগিয়ে আছে এটা আমরা বলতে পারছি না। কেননা সিঙ্গাপুরের মানে সব দিক থেকে এত মানে উন্নত ব্যবস্থাপনা। আমরা মানে আমি তো মানে একদম গ্রামের মেয়ে, আমি কখনো বড় শহর দেখিনি, প্রথম আমার সেখান থেকে সিঙ্গাপুরে আসা। তো আস্তে আস্তে জিনিসগুলোকে আমি সেগুলোকে যতটা সহজে গ্রহণ করতে পারছি বা পেরে গেছি সেটা বলছি না, আমি এখনও সব কিছুই সে আস্তে আস্তে শিখছি। কিন্তু জাপানে মানে একদম সেই জাপানের স্টেশনগুলো মানে আমি বলবো একদম চক্রব্যূহ যাকে বলে, তো অনেক কিছু ব্যাপার আছে। বিশেষ করে টোকিও। তাই আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে সেইটা যাতে আপনাদের অনেক সহজে হতে পারে, এটার জন্যই বলা। এবার হয়তো অনেকেই বলতে পারে ভিডিওটা দেখে যে বিতর্কিতমূলক ভিডিও বা আমরা খারাপ কিছু নিন্দে করছি, সেটা নয়, কিন্তু কিছু নয়। কিন্তু আমি আমাদের অভিজ্ঞতাটা বলছি যে যেমন যদি তুলনা করার হয় তাহলে বলবো ধরুন কেউ একবারে প্রত্যন্ত আদিবাসী গ্রাম থেকে আসছে, সেইখান থেকে এসে যখন সে কলকাতা দেখবে, তার কাছে কিন্তু কলকাতাটাই খুব হাইফাই জায়গা লাগবে, সেটাই। কিন্তু যদি আমরা তুলনা করি দেখি আমাদের কলকাতার চেয়ে তো চেন্নাই বা ব্যাঙ্গালোর অনেকটাই এগিয়ে আছে, তাহলে সেই রকমই ব্যাপারটা যে আপনি কোথা থেকে আসছেন তার উপর নির্ভর করছে। যদি আপনি ধরুন ব্যাঙ্গালোর থেকে আসেন তখন কিন্তু কলকাতাটা আপনার সেই রকম মডার্ন লাগবে না, একটু ব্যাকডেটেড লাগবে, আপনি সমস্যাগুলো একটু দেখতে পাবেন। বা চেন্নাই থেকে এসে এটা বলতেই হবে যে জাপানের সিনসিনারি তো খুব সুন্দর, দেখার জিনিস প্রচুর, মানে খুবই সুন্দর দৃশ্য এখানকার। অনেক কিছু নতুন যেগুলো আমরা দেখলাম, মাউন্ট ফুজি, হিরোশিমা, এগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি, সেখান থেকে আমাদের নিজের চোখে দেখা, এগুলো তো অভিজ্ঞতা দারুণই। আর এটা সবচেয়ে বেশি প্রশংসার বিষয় হচ্ছে এখানকার মানুষের ব্যবহার। সত্যি এর কাছে মানে সবকিছুই হয়তো একটু হয়তো কাউকে একটা জিজ্ঞেস করলাম, সে ভাষাটাও হয়তো বুঝছে না, কিন্তু তবু সে বোঝানোর চেষ্টা করছে, বোঝাতে যখন পারছে না তখন সে সাথে করে নিয়ে গিয়ে জায়গাটা দেখিয়ে দিয়ে আসছে। এবার আবার ভালো খারাপ মানুষ তো সব জায়গাতে আছে, কোনো মানুষ হয়তো সেভাবে হয়তো সাহায্য করতে চাইছে না, তখন পাশে একটা মানুষ যে দেখছে আমরা তাকে জিজ্ঞেস করছি অথচ সে সেরকম ভাবে রেসপন্স করলো না, সে তখন যেচে আমাদের কাছে এসে সে আমাদের সাহায্য করেছে। একটা উদাহরণ মনে আছে যে আমাদের একবার 13 নম্বর গেটে যাওয়া দরকার ছিল, তা যাকে জিজ্ঞেস করছি সে 13 শব্দটা ইংরেজিতে বলতে পারছে না, তা সে নিজে হেঁটে 13 অবধি নিয়ে গেল। আবার আমরা একবার মেট্রো স্টেশনে একটা ট্রেন থেকে নেমে আর একটা ট্রেনে যাওয়ার ছিল, তা আমাদের পাশে যে মেয়েটা ছিল সে পুরো রাস্তাটা মেট্রোতে। আর একটা ব্যাপার, এদের মানে যে জেআর রেল লাইন বা মেট্রো লাইন বা নর্মাল লোকাল ট্রেন, সব ক্ষেত্রেই বলবো যে হোটেল থেকে কিছুটা হাতে সময় নিয়ে বেরোতে হবে, কেননা এতটাই জটিল এদের। মানে আমি যদি ভুল একটা অনেক সময় কি হয় যে হয়তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাব, মাঝে হয়তো একটা ট্রেন পাল্টাতে হবে, আমাদের সেক্ষেত্রে মনে হয় ঠিক আছে নামলাম, ট্রেনটা তো সঙ্গে সঙ্গে পাল্টাবো, কিন্তু এখানে কিন্তু মোটেই সেরকম না। এমনও অনেক সময় হয় যে একটা জায়গা থেকে নেমে পরবর্তী যে লাইনের ট্রেনটা ধরবেন সেইটা হয়তো 15 মিনিট, আপনাকে ভেতর
হেঁটেই যেতে হবে, তো সময় অনেকটাই হাতে রাখতে হবে। এটাই এইসব মানে গুলো। এই আমরা তো এরকম ব্যবস্থা সত্যি জানতাম না, এর ফলে আমরা এবার সব সময় একটু হয়তো লেট হয়ে গেল তখন আমাদের প্রচন্ড তাড়াহুড়ো হতো, প্রচন্ড মানে হাঁপিয়ে যেতাম দৌড়ে দৌড়ে স্টেশনে। আর সমস্যা হচ্ছে যে এসকালেটরটার একটু অভাব হ্যাঁ আছে। একদম, ওটার প্রচন্ড যে অভাব। এই যে প্রচুর ওর এত পায়ে ব্যথা, সেই পায়ে ব্যথা নিয়ে আমি তো সবগুলো ব্যাগ একসাথে নিতে পারছি না, আমার পক্ষে যতটা সম্ভব আমি নিচ্ছি, ওকে ওই ভারী ব্যাগ নিয়ে সেই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে যেতে হচ্ছে। এসকালেটর বা একটু এদের লিফটের দরকার প্রচন্ড যে অভাব। প্রত্যেকটা মানুষকে দেখছি বড় বড় ট্রলি হাতে নিয়ে উপরে কত উঠতে কত হচ্ছে। মানুষকে দেখলাম, খুব কষ্ট। আর ব্যাপার হচ্ছে আমাদের এমনও হয়েছে, আমরা কিয়োটোতে দেখলাম একটা এসকালেটর খারাপ, তারপর দিনও সেই এসকালেটরটা খারাপ, তারপর দিনও সেই এসকালেটরটা খারাপ। মানে স্টেশনের একটা এসকালেটর দুদিন ধরে এগুলো খারাপ হয়তো হয়ে পড়ে নিন্দা আছে। নয়, এগুলো বলতে হ্যাঁ, চাইছি কিন্তু যে এই যে মানুষ যে এবার আমরা তো ধারণাটা নিয়ে আসছি যে 80 বছর জাপান হচ্ছে খুব 2080 অ্যাডভান্স সালে কান্ট্রি, চলছে। ফলে আমাদের সেরকম কোনো অসুবিধা হবে না। হবে, অন্যান্য দেশের মতো এখানেও অসুবিধা হবে, এগুলো অনেক রকম বলার এটাই অভিজ্ঞতায়, হ্যাঁ, যে একটাই এলে একটা উদ্দেশ্য মানসিক যেন প্রস্তুতি মানুষ হয়ে থাকলে কি হয় যে মানুষ রেডি থাকে যে আচ্ছা এইটা আমাকে এইরকম করতে হবে। আর একটা অজানা জিনিস, সেটা এসে মানুষ যখন একটা সম্মুখীন হতে হয় সেইটা হ্যাঁ, বেশি তখন কষ্টকর। সেটা খুব মানে অসহায় লাগে না, একটা জায়গায় যেখানে আমাদের কেউ চেনা নেই জানা নেই, আমরা একটা একরকম কল্পনা করে এসেছি, এখানে এসে যখন একটু অন্যরকম দেখি তখন একটু তাই মানসিক প্রস্তুতিটা দরকার যে আমাকে সমস্যার সম্মুখীন যে দেশেই যাই যেখানেই যাই একটু না একটু হতেই হবে, কারণ সবই তো আমাদের কাছে নতুন জায়গা। তো যাই হোক, এখন আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, তো মানে এটাই আমাদের আসার আগের থেকে উদ্দেশ্য ছিল, যেমন হাসি মুখে জাপান এসেছি, সেই হাসি মুখে যেন একসাথে আনন্দ করে বাড়ি ফিরে যেতে পারি, তো আশা করি সেটাই হবে। বাই বাই ওসাকা, আশা করি আবার দেখা হবে। একদম ঠিক টাইমেই আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। এই প্লেন জার্নিটা বেশ লম্বা, 6.5 ঘন্টার। সিঙ্গাপুরে নামতে 9:30 বেজে যাবে। দেখা যাচ্ছে আমাদের প্লেনের ডানা দেখা এই যে যাচ্ছে। আমরা জাপানের মাটি থেকে উঠে পড়লাম ওপরে। বাই বাই জাপান। বাই বাই জাপান। আমরা একটা চিকেন কাপ নুডলস নিয়েছি, আর মানুষের খিদে পেয়েছে তাই মানুষ এবার কাপ নুডলস খাচ্ছে। মানুষ কেমন লাগছে কাপ নুডলস গরম গরম? কাপ নুডলস তো কাপ নুডলস সবাই জানে কেমন হয়। ভালো। হ্যাঁ যেমন হয় আর কি, নুডলস তার মধ্যে গরম তো জল দেখুন দেওয়া, মানুষ এবার কাপ কিন্তু নুডলস। এটাও বেশ ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। প্লেন একেবারে টাইমেই পৌঁছে গেছে, এবার বাড়ি ফেরার ট্রেন ধরবো। এয়ারপোর্টের এই জায়গাটা দেখুন কি যে সুন্দর লাগছে। প্রত্যেকবার এয়ারপোর্টে এসে কিছু নতুন জিনিস চোখে পড়ে। সত্যি চাঙ্গি এয়ারপোর্টে এত সুন্দর সুন্দর জিনিস আছে, সব কিছু ঘুরে দেখতে গেলে হয়তো একদিনেরও বেশি সময় লেগে যাবে। আমাদের স্কাই ট্রেন চলে এসেছে, আর আমাদের দীর্ঘ জাপান সিরিজের শেষ ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা কেউ প্রথমবার দেখছেন, আমাদের জাপান সিরিজের প্লেলিস্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।